হ্যালো বন্ধুরা, আজকে 12 দিন পর আমি একদম সশরীরে তোমাদের সামনে আসলাম। যাই হোক, কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম খুব শিগগিরই হয়তো আজকে বা কালকের মধ্যে আমি আমার কাজে ফিরবো। কারণ আমার এখন মানে কাজে ফোকাস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু কোনো কাজই এখন নেই, আমি ঘরে শুয়ে বসে আছি। তো সেই জন্য বুঝতেই পারো, ফাঁকা মস্তিষ্ক মানে সেখানে টেনশানের বাসা। তো সেই কারণে একটা কিছুর মধ্যে আমাকে থাকতেই হবে, আর ফোন সবসময় দেখতে ভালো লাগে না, তো টাইম পাস করারও কিছু নেই। তাই জন্য ভাবলাম নিজের যে কাজটাকে আমি পছন্দ করি, ভালোবেসে করি, সেই কাজটাতেই ফিরে আসা ভালো। আর তোমরাও সবাই সাপোর্ট করেছো। যাই হোক, চলো চলে এলাম। আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি মন্দিরা আর মারুকে নিয়ে কিছু কথা বলবো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আমাকে একটু ইগনোর করো। আমাকে দেখে বিধ্বস্ত লাগছে আমি জানি, বাট কিছু করার নেই। আর মুখটা অনেকটাই ফুলে গেছে, এটার রিজনটা আমি জানি না। শুধু মুখ নয়, আমার পা দুটোও প্রচণ্ড ফুলে গেছে। বুঝতে পারছি না কোনো সাইড এফেক্ট না কোনো মেডিসিনের জন্য হচ্ছে, আমি বুঝতে পারছি না। আর মুখটা ফোলার আরেকটা রিজন আছে, সেটা হলো গিয়ে যখন আমার অ্যাটাকটা হয় তখন এমনভাবে মুখটাকে চেপে ভেতরে পাইপ ঢোকানো হয়েছিল, মানে দাঁত লেগে গেছিলো। তো সেই আমার এখনও গালগুলো ব্যথা আছে। তো যাই হোক, এগুলো বাদ দাও, এই প্রসঙ্গে আমি আর কোনো কথা বলবো না, আগেই বলেছি। তো চলো ভিডিওর মূল পর্বে ফেরা যাক। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকেও পাশে থেকেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে খাটে বসে ভিডিওটা করছি, কালকে থেকে জায়গাটা চেঞ্জ করার চেষ্টা করব। ভাবলাম আজকে এখানে বসেই করি, ছোট্ট একটা ভিডিও করব। মন্দিরার ভিডিও সকালে দেখলাম। আমি বেশ কিছুদিন ধরে ইউটিউব থেকে একদম ডিটাচড ছিলাম, আমি কোনো রকম কারো ভিডিও দেখিনি। আজকেই আমি সকালবেলা দেখছিলাম মন্দিরার 3-4টে ভিডিও, তো কয়েকটা ভিডিও নিয়ে কথা বলবো। মাঝখানে তো প্রচুর ট্রেন্ডে ছিল মন্দিরা, তোমরা নিশ্চয়ই জানো। আমি ওই সময় একদম মানে মিসিং ছিলাম, যেহেতু অসুস্থ ছিলাম সেই কারণে। যাই হোক, তো যেটা বলতে চাইছি, আমি মন্দিরার শিবরাত্রির ভিডিওটা দিয়েই শুরু করতে চাই। ও পরের দিন মানে রোববার ছিল শিবরাত্রি, ও পরের দিন শিবরাত্রি করেছে, বাড়ির ঘরের ঠাকুরকেই আর কি মহাদেবকেই জল দিয়েছে। হ্যাঁ, ঘরে যদি প্রতিষ্ঠিত মহাদেব থাকে, মানে প্রতিষ্ঠা করে বসানো হয়, তাহলে তাকে জল দেওয়া যায়। কিন্তু আমরা যেটা জানি, দেখো অনেকেই পরের দিন করেছে, পার্সেন্টেজ খুব কম, 100-এর মধ্যে হয়তো 5% মানুষ পরের দিন করেছে, ম্যাক্সিমাম 95% মানুষ রোববার দিনই করেছে। যদিও এইবার আমি শিবরাত্রি করতে পারি না, তার কারণটা তো তোমরা জানোই। তো যেটা বলতে চাইছি, আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে এটাই শুনে এসেছি, নিশি না পেলে শিবরাত্রি হয় না। সেটা শিবরাত্রি হোক বা নীলের উপোস হোক, নিশিটা পেতেই হবে। তো মন্দিরা দেবী সমস্ত কিছুর থেকেই আলাদা, মানে একদম ডিফারেন্ট। এই জন্য উনি পরের দিন আর কি উপোস করেছেন, পরের দিন জল ঢেলেছেন বাবার মাথায়। যাই হোক, খুব ভালো কথা। এবং আমি দেখছিলাম কয়েকটা ভিডিওতে, আগের দিন নাকি পেঁয়াজ দিয়ে ডাল খেয়েছেন। তো এদের তো কোনোদিনও কোনো কিছু বেসিক্যালি সেভাবে মানে না, মেনটেন করে না। সমস্ত কিছুই হচ্ছে গিয়ে ওই দেখানোর জন্য, মানে ওই শো অফ ব্যাপারটাই থাকে। করতে হয়, করছি, মন থেকে বিশ্বাস করে কোনো কিছুই করে না। কারণ মহাদেবের দিব্যি দিয়ে বহুবার বহু মিথ্যে কথা মন্দিরা দেবী অন ক্যামেরা বলেছে। তো আরেকটা কথা বলতে চাই, অনেকেই বলো, অনেকেই আছে কমেন্ট করেছে কন্ট্রোভার্সি থেকে সরে আসো। দেখো, কন্ট্রোভার্সিটা খারাপ জিনিস নয়, আমরা কাউকে পার্সোনালি অ্যাটাক করি না। আর কন্ট্রোভার্সি মেনলি করা হয় মানে কেউ কোনো খারাপ কোনো কিছু যদি সোশ্যালি স্প্রেড করে, সেটার এগেনস্টে কথা বলা হয় না। আমি কাউকে জাস্টিস দিতে পারি না, এবং আমি আমার কথা বলতে পারি। আমি কিন্তু কখনো স্ল্যাং দিয়ে বা পার্সোনালি কাউকে অ্যাটাক করি না, কিংবা খুব রুডভাবে কারোর সাথে কথা বলি না বা কাউকে নিয়ে কথা বলি না, সেই রাইটস কারোরই নেই। তো সেই জায়গায় কন্ট্রোভার্সি থাকাটা ভীষণই প্রয়োজন, কারণ কন্ট্রোভার্সি না থাকলে যারা এই ধরনের সোশ্যালি খুব বাজে কিছু স্প্রেড করছে, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা আরও অনেক বেশি বেড়ে উঠবে। কন্ট্রোভার্সিটা আছে বলে তারাও করে পিঠে খাচ্ছে, আমরাও খাচ্ছি, সেটা হচ্ছে পরের কথা। কারণ এইসব নিয়ে কথা বলতে আসলে সবার আগে বলবে ইনকাম করে খাচ্ছি, তো সেই জন্যই বললাম। কিন্তু কন্ট্রোভার্সিটা আছে বলে তবু তারা কিছুটা হলেও লিমিট মেনটেন করে, তা না হলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সবটাই লিমিট ব্রেক করে যাবে। তো যাই হোক, মন্দিরাকে নিয়ে ওর শিবরাত্রির ভিডিও নিয়ে আমার এটুকুই বলার ছিল। আরেকটা কথা বলি, যেদিন মন্দিরা দেবী থালায় কন্টেন্ট সাজিয়ে দিয়েছিল, আমি তো কন্টেন্ট করিনি। তো মন্দিরা দেবী একটা কথা বারবার বলছিলেন, তার প্রাণের দীপ ভাই, মানে যে এখন তার আর কি সোনা দীপ মানে ছদ্দি ভাই হয়েছে আর কি, সেই ছদ্দি ভাইকে নিয়ে সে নাকি মারুকে নিয়ে কোনো রকম খারাপ কথা বলছে না, কোনো রকম খারাপ কোনো ভিডিও করছে না। কন্টেন্ট তো কন্টেন্টের জায়গায় কন্টেন্ট তো করতেই হবে, প্রত্যেকেই করছে। বাট মন্দিরা যে ভুলটা করেছিল 3 বছর আগে, ও সেই ভুলটাকে রেকটিফাই করে নিয়েছে, এবং ও ওর লাইফ থেকে সমস্ত নেগেটিভ, এই ধরনের নেগেটিভ
নেগেটিভ জিনিসগুলোকে ডিলিট করে দিতে চায়। এবার ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, নেগেটিভ জিনিসটা স্প্রেড করেছে মন্দিরা, এবং কার হাত দিয়ে? তার ছদ্দি ভাইয়ের হাত দিয়ে, তার হাত দিয়ে সোশ্যালি এটাকে স্প্রেড করিয়েছে। এবার সেটা স্প্রেড হয়ে যাওয়ার পর বাজারে যখন নিলামে উঠে গেছে, তারপরে মানুষজন এটাকে কিনেছে। যাই হোক, খুব ভালো কথা। কেনার পর সেগুলো নিয়ে আমরা ভিডিও করেছি, এবং প্রতিনিয়ত আমরা যেখানে ওই তার ছদ্দি ভাইয়ের এগেনস্টে বলে যাচ্ছিলাম মেয়েটাকে সংসার করতে দেওয়া হোক, তুমি ফিরে এসো, তুমি ভালো হও, এই কথাগুলো কিন্তু আমরা বলেছি ওই মুহূর্তে। আমরা কিন্তু প্রত্যেকেই শুধু উল্টো দিকে হেঁটেছে এই ছদ্দি ভাই, যে কিনা কুইন আর কি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের। তো যাই হোক, ভালো কথা। এবার আমার কথা, আমি যদি আমার লাইফের ওই নেগেটিভ মোমেন্টগুলোকে ডিলিট করে দিতে চাই, তো নেগেটিভ যে আমার ভিতটা, যে বেসটা, সেই বেসটাকে সবার আগে রিমুভ করতে হবে। এবার আমি আমার ছদ্দি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতেই পারি, কারণ সবটাই তো শো অফ, কোনোটাই আমি আমার সম্মানের জন্য বা আমার বাচ্চার ফিউচারের জন্য ভেবে করছি এমন নয়। প্রত্যেকটা জিনিস শো অফ। ওর ভিউজ কমে গেছিলো, আবার ভিউজ ওঠানোর জন্য, ট্রেন্ডে থাকার জন্য এটা করলো। বেশ কিছুদিন ট্রেন্ডে চললো, আর এখনও চলবে, কারণ ও সবসময় এটাই করে এসেছে, সেটা কথা নয়। তো কথা হলো গিয়ে ট্রেন্ডে থাকুক, কিন্তু এই যে মানে এক্সকিউজেস গুলো যে দিচ্ছিল, যে তার মেয়ের ফিউচারের কথা ভেবে, মিয়া বিবি দুজনের একজনও মেয়ের ফিউচারের কথা যদি ভাবতো, তাহলে যে জিনিসটা মানুষ 90% ভুলে গেছে, ওর করা কিছু বিহেভিয়ারের এগেনস্টে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যান্সার দিতে গিয়ে দু একটা ওয়ার্ড হয়তো এখানে উচ্চারণ করতো, আদারওয়াইজ কিছু না। সেই জিনিসটাকে ও আরও মানে যে আগুনটা ছাই চাপা পড়ে গেছিলো, সেই আগুনটাকে আর কি তুলে দেওয়ার জন্য ছাইগুলোকে সরিয়ে আবার জল মানে ওখানে ঘি ঢেলে জল জল করে উঠলো আর কি, জ্বলন্ত করে তুললো মন্দিরা। এই হচ্ছে মন্দিরা। যাই হোক, আমি ভিডিওটা আজকে দেখলাম বলে বলছি। তো সেখানে বললো ওর ছদ্দি ভাই মারুকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, কোনো রকম খারাপ কিছু বলছে না। তার মানে ও এখানে বলতে চাইলো এটাই, ছদ্দি ভাইয়ের হয়ে স্ট্যান্ড নিল, কারণ ওর দিদিভাইদের কেউ কিছু বললে ওর খুব গায়ে লাগে, কারণ তারা হচ্ছে ওর অন্তরের আত্মার সম্পর্কিত হতেই পারে। সবসময় ব্লাড কানেক্টেড হলেই তার সঙ্গে ভালো রিলেশন হয়, ব্লাড কানেক্টেড না থাকলে তার সঙ্গে রিলেশন ভালো হয় না, এমনটা তো না। এমন আমাদের প্রচুর মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো ব্লাডের সম্পর্ক নেই, কিন্তু তারা খুব আপন, মানে সব থেকে হয়তো কাছে, তাদের সঙ্গে আমরা সবটা শেয়ার করতে পারি, এমন অনেক মানুষ আছে, প্রত্যেকের লাইফেই থাকে। কিন্তু আমার কথা, আমার নেগেটিভটা যেখান থেকে আসলো, যে ভিতটা, তাহলে সেই ভিতটাকে রিমুভ না করে আমি বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে কথা বলছি, তাদেরকে স্ট্রাইক দিচ্ছি, থাম্বনেল স্ট্রাইক দিচ্ছি, একটা আমি ওয়ার্নিং দিলাম যে ভিডিওগুলোকে সরিয়ে ফেলতে হবে। ওয়ার্নিং দেওয়ার যে যখন দিলাম সেদিন রাত থেকেই কাজ শুরু করলাম অলরেডি, তাহলে ওয়ার্নিং দেওয়ার কোনো মিনিং ছিল না, মিনিংলেস ওয়ার্নিং। তার মানে আমি ডিরেক্টলি অ্যাকশান নেব, এবং সেখানে এটা কিন্তু সোজাসাপটাভাবে বলে দিয়েছিল যে 7 দিনের মধ্যে যোগাযোগ করতে, তারপরে স্ট্রাইক তুলে নেবে। মানে কি, আমি ওই ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা ব্যাপার। ট্রেন্ডেও থাকলাম, আমার নোংরামিটা আবার উঠেও আসলো, আমি আবারও কামালাম। তখন যেমন কামিয়ে বিশাল কিছু করে ফেলেছিলাম, এখনও আমি কামালাম। আর আমার যে ছদ্দি ভাই, যাকে নিয়ে এখন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কথা উঠলেই ছদ্দি ভাইকে নিয়ে কথা হবে, তো সেই ছদ্দি ভাইকে নিয়ে যখন এত আলোচনা সমালোচনা হচ্ছে, তাকেও আমি মানে সন্তুষ্ট করলাম যে না, আমার ছদ্দি ভাইয়ের কোনো দোষ নেই, লোডশেডিং হয়ে গেল, তো কিছু করার নেই। যাই হোক, যে আলোটা জ্বলছে তার মধ্যে দিয়েই ভিডিও করতে হবে। তো যেটা বলতে চাইছি, তো সেই ছদ্দি ভাইকেও একটু সন্তুষ্ট করলাম, মানে ওই যে দেবতা যেই ফুলে আর কি সন্তুষ্ট, সেটাই করার চেষ্টা করলো। তো অফ ক্যামেরা ওদের রিলেশন ভালোভাবে রাখুক, সেটা খুব ভালো কথা। যদিও মন্দিরা বলেছে, দেখলাম যে আমি আর আমার পার্সোনাল সম্পর্কগুলি, দিদিভাই রিলেটেড সম্পর্কগুলো অন ক্যামেরা আনবো না। এতদিন পরে জ্ঞানবতী দেবীর জ্ঞান এসেছে, অন ক্যামেরা আনবে না। কটা দিন এই নিজের কথাটাতে স্ট্রিক থাকতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবার যখন এই কথা পাল্টি তো খাবেই, 100-তে মানে 1000% আমি অ্যাসিওর হয়ে বলছি, পাল্টি তো খাবেই। কারণ এরা কন্টেন্টের জন্য, পয়সার জন্য সব পারে, সমস্ত কিছু করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাল্টি খাবে, তখন যখন আবার এটা নিয়ে কথা হবে, তখন আবার কন্টেন্ট থালায় সাজিয়ে আবার এ প্রেজেন্ট করবে আমাদের জন্য। যাই হোক, মানে মালিক কর্তৃপক্ষ আমাদেরকে কন্টেন্ট না দিলে আমাদেরও তো পেটে খাবার জুটবে না। খুব ভালো কথা। এবার মেনলি যে পয়েন্টে কথা বলবো সেটা হলো আজকের মন্দিরের ভিডিও, সোজা সাপটা, সহজ সরল দৈনন্দিন লাইফস্টাইলের একটা ভিডিও। কিন্তু থাম্বনেল একটা কমেন্ট আমার দারুণ লেগেছে, যে অনেক গিফট দেখবে, প্যাকেজিংটা দারুণ, বাট ভেতরটা ভাঙাচোরা। তোমার কন্টেন্ট মানেই তাই। থাম্বনেল এমন দিয়েছে, আর এআই দিয়ে থাম্বনেল এখন করছে, টিনুর মতো করছে, অনেকেই এখন দেখছি এআই দিয়ে থাম্বনেল করছে। যাই হোক, এআই দিয়ে থাম্বনেলটা করলে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে করছে, ভালো লাগছে। তো সেইখানে ভেতরে ওই মানে
প্রত্যেকদিন যেটা হয় সেটাই, নতুনত্বর কোনো ছোঁয়া নেই। যাই হোক, তবে দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরেছে, কাজকর্ম দেখিয়েছে, ভালো লেগেছে। কিন্তু থাম্বনেলে যেটা দিয়েছে বরের আদরে ভালোবাসায়, বর তো তোমাকে আদর ভালোবাসা দিচ্ছে আর তুমি বরকে বিষ পান করাচ্ছ। না, এই কথাটা কেন বললাম, তার কারণ যে হাজব্যান্ড এত পজিটিভ, যে কিনা রাতে ডালিয়া খাচ্ছে, ওরা দুজনেই খায়, ডালিয়া খাওয়ার পর সে হাঁটতে যাচ্ছে, মানে নাইট ওয়ার্ক করছে, হেলথ কনসার্স, যে কিনা নিজের জন্য এত পজিটিভ, কারণ তার ডায়াবেটিস আছে, তার কোলেস্টেরল আছে। মাসে কদিন ওদের বাড়িতে মাটন হয়, এটা একটু হিসাব করে বলে, চিকেন তো অগণিত। মানে এই যে মশলাদায়ক খাবার যেগুলো বিষ, বিশেষ করে ডায়াবেটিস আর মানে কোলেস্টেরল পেশেন্টদের জন্য যেগুলো মারাত্মক হারে বিষ, সেই খাবারই স্বামীকে খাওয়ায়, স্বামীর আদর ভালোবাসায় ভরিয়ে দেওয়ার টাইটেল আর থাম্বনেল দেয়। বুঝতে পেরেছো? তাও আবার কি বাসি মাটন, মানে বাসি মাংসটা, কালকের খাসির ঝোল, লাল লাল খাসির ঝোল, সেটা আজকে আবার তার সঙ্গে কি ভেজিটেবল বয়েল, সেটা একটা সবজির শর্টে হয়ে গেল, আর খুব হেলদি। মানে একদিকে আমি হেলদি খাবার খাচ্ছি, আরেকদিকে আমি বিষ পান করছি, মানে পান নিজেও করছি, যার কিনা ফ্যাটি লিভার আছে, খাটটা নড়ছে, যার কিনা ফ্যাটি লিভার আছে, সে নিজে খাচ্ছে এই ধরনের খাবার। তারপর আবার মাছের তেল আনা হলো, সেটা কি হাজব্যান্ড খাবে না? না, খাবে না। হাজব্যান্ডের ডায়াবেটিস, হাজব্যান্ড প্রচণ্ড খুঁতখুঁতে নিজেকে নিয়ে, অথচ জিভটাকে কখনোই কন্ট্রোল করতে পারে না, কখনোই না। বাটি ভরে বেড়ে বেড়ে পিসগুলো দিচ্ছে, না, এগুলো বলার মতো কিছু নেই। খাবারটা নিজস্ব ইচ্ছে, নিজের টাকায় খাচ্ছে। কিন্তু যারা প্যানিক করে, যারা প্যানিক করছে তার হেলথ কন্ডিশন নিয়ে, এখন আমি যদি আমার এই হেলথ রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে রোজ একটা করে ভিডিও দিই আর জ্ঞান জ্ঞান করে বলি আমার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, অথচ আমি মেডিসিন নিচ্ছি না, তখন তোমরা 2 দিন 4 দিন পরে এসে আমাকে কি বলবে? কি বলবে? তার মানে আমি শো অফ করছি আর আমি সিম্প্যাথেটিকভাবে মানে ভিউসের জন্য এই কাজগুলো করছি। কিন্তু যখন আমি এটা মানে মানে ভেতর থেকে যখন আমি বুঝবো যে না, সত্যি আমি আমার নিজের জন্য কনসার্ন, তখন কিন্তু আমি এটাকে শো অফ করবো না। তো এরা হচ্ছে দেখাবে, আবার এটা নিয়ে কথা বললে পরে সেটা নিয়েও কন্টেন্ট সাজিয়ে থালায় দেবে। মাটন স্বামীকে খাওয়াচ্ছে কোলেস্ট্রল, চেহারাটা তো মানে খুব কন্ট্রোল করছে বলে চেহারাটা খুব কমে গেছে আর কি, রোগা হয়ে গেছে সোমনাথ দা, যেটাই দেখা যাচ্ছে। আর তার সঙ্গে নাইট ওয়ার্ক করছে, ডালিয়া খাচ্ছে রাতে, দুপুরবেলা ভেজিটেবল বয়েল, আর তার সঙ্গে আগের দিনের বাসি মাটন খাচ্ছে, আগের দিনও মাটন খেলো। কি সুন্দর লাইফস্টাইল না এদের, কি সুন্দর। তারপরে কি বললো, আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো, কারি পাতা। কারি পাতাটা ফ্রিজে রাখলে, যে কোনো জিনিস ফ্রিজে রাখলে অনেকদিন স্টোর করে রাখা যায়, তো সেটা একটা বোতলের মধ্যে রাখা হলো, এইভাবেও ভালো থাকে, তরতাজা থাকে। তো যাই হোক, খুব ভালো কথা। তো এত বড় একটা বাড়ি, এত বড় ছাদ, একটা কারি গাছ লাগানো যায় না? আমার হাজব্যান্ডের পার্সোনালি, আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, আমার হাজব্যান্ডের রোজ সকালবেলা কারি পাতা খায়, কারি পাতা, কাঁচা হলুদ, কাঁচা রসুন, কালো জিরে, এগুলো রোজ খায়। তো আমি ছাদে 2টো কারি গাছ লাগিয়েছি। এমনকি নিম বেগুন খেতে হলে রোজ বাজারে যাওয়া পসিবল নয়, কোথায় পাবো? পাওয়া তো আর যায় না। আমি একটা ছোট্ট নিম গাছও আমার ছাদে আছে, মানে গাছটাকে বড় হতে দিই না, ছাদে কী করে বড় হতে দেবো, টবের মধ্যে। তো সেখান থেকে নিম পাতা নিয়ে এসে নিম বেগুন খাওয়ার ইচ্ছে হলে, শনি মঙ্গলবার ছাড়া তো খাওয়া যায় না, শনিবারই বেশি করি যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে, তো ওখান থেকে তুলে এনে করি। বেল গাছ, আমার মহাদেবকে দেবো বলে ছোট্ট বেল গাছ, এমনকি তুলসী গাছও কিনে এনে আমি ছাদে লাগিয়েছি। তুলসী পাতার প্রয়োজন, আর তুলসী তলায় জল দিতে হয়, সবই ছাদে। আমার সমস্ত কিছু, বিলাতি ধনেপাতা গাছটাও আমি ছাদে লাগিয়েছি। তবে এগুলো করতে গেলে তো মেনটেন করতে হবে, এত ক্ষমতা যার, আমিও মেনটেন করতে পারি না, শুধু রোজ জল দিই। আমার ছাদে প্রচুর গাছ, জল দিই। আমার স্পাইনে প্রবলেম, তাই জন্য আমি গাছের পরিচর্যা করতে পারি না। আমার লোক রাখা আছে, প্রত্যেক মাসে একবার করে আসে, ঘাস তুলে দেওয়া, গোড়াগুলো খুঁচে দেওয়া, স্প্রে করা যাতে পোকাটা না ধরে, আর খাবার দেওয়া, গাছকে যেই সারটা দেওয়া সেগুলো করে দিয়ে যায়। একটা টাইম আছে, সেই টাইমে প্রত্যেক মাসে ফোনও করতে হবে না, আসবে, টাকাটা ধরে দেবো। তো এর তো ক্ষমতা আছে। তো কারি গাছ একটা লাগানো যায় না? কারি গাছ তো যেখানে সেখানে হয়, তো সেইখানে একটা কারি গাছ কিনে এনেও লাগানো যায়। যাই হোক, কারি পাতা অ্যারেঞ্জ করে নিয়ে এসে খাওয়াটাই হচ্ছে মেনলি কথা। কিন্তু দেখছি বলে বলছি, যেটা আমার প্রত্যেক দিনের প্রয়োজন সেটাকে আমি তো সেইভাবেই রাখবো, তাই না? তো একদিকে কারি পাতা খাচ্ছি, একদিকে মেনটেন করছি, আরেকদিকে আমি মাটন খাচ্ছি, আমি সুগার খাচ্ছি প্রচুর পরিমাণে, মিষ্টি দেখলেই তো খেতেই থাকে সোমনাথ দা, তখন আউট অফ কন্ট্রোল। তারপরে নাকি সুগার বেড়ে যায় এবং প্যানিক করে বলেই এই কথাগুলো বলতে হলো, তা না হলে এই কথাগুলো বলার দরকার ছিল না। আরেকটা জিনিস যেটা
আমার ভীষণ স্ট্রেঞ্জ লেগেছে, সেটা হলো হাই স্পিডে ফ্যান চালিয়ে, মানে ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, গরম পড়ে গেছে, বিশ্বাস করো, ঠান্ডা তো মোটেও নেই, এখন অনেকটা গরম পড়ে গেছে। তবে সকালবেলার দিকে সন্ধ্যার দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, গায়ে কিছু না দিয়ে বাইরে বেরোনো যায় না, ঘরে থাকা যায়। তাই বলে এই নয় দুপুরের দিকে ফ্যানটা চাললে ভালো হয়, তবে ওয়েদারটা এখন খুবই খারাপ, সবার ঠান্ডা লাগছে। যতটা কম চালিয়ে পারা যায় নিজের হেলথের জন্য ততটাই ভালো। ফুল স্পিডে ফ্যান দিয়ে কম্বল, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আরাম, ঘুমটা খুবই আরামের। তারপরেই অসুস্থতা, যার আবার মাইগ্রেনের প্রবলেম আছে, এই ওয়েদারে ফুল স্পিডে ফ্যানের এখনও প্রয়োজন পড়েনি। আমি একটু জিজ্ঞেস করতে চাই দেবশ্রীদিকে, রানাঘাটে ঠিক কতটা গরম পড়েছে যে এখন এসিরও প্রয়োজন? এসির প্রয়োজন পড়বে, কারণ যে পরিমাণে এবার ঠান্ডা দিয়েছে, গরমও সেই সাংঘাতিক পরিমাণে দেবে। এমনিতেই তো গরমটাই থাকে, তো এসিটা হয়তো মার্চ মাস বলে, ফেব্রুয়ারিতে আমার মনে হয় না এসির প্রয়োজন আছে। আমারও এসি সার্ভিসিং করাতে হবে, এই মাসেই করাবো। তো এসির প্রয়োজন আছে এই মাসে আমার মনে হয় না, হয়তো মার্চের দিকে, মানে হোলিটা চলে গেলেই গরমটা সেই তুখোর আকারে পড়বে, এবং এসি তো লাগবেই, মাস্ট বি, এটা কম্পালসারি। তো যাদের নেই তাদেরও কিন্তু জীবন চলে, মানে আমাদেরও যখন ছিল না আমাদেরও জীবন কেটেছে। এখন আমরা এতটা মানে বিলাসী হয়ে গেছি, মানে খুব বেশি সচ্ছল হয়ে গেছে, তো এই কারণে এখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কথা নয়, মানুষের অর্থ থাকলে হতেই পারে, কেন অর্থ উপার্জন করি একটুখানি সুখ করার জন্যই, তো সেটা বিষয় নয়। বিষয়টা হলো কি, এখনই এসির প্রয়োজন, যে এসি ছাড়া এখনই রাতে ঘুমানো যাচ্ছে না, রাতে পাখা চালিয়ে ঘুমাতে হচ্ছে, এতটা গরম লাগছে। মানে রানাঘাটে ঠিক কতটা গরম পড়েছে। কলকাতায় আরও 1 মাস আগে থেকে গরম পড়ে গেছে, প্রপার কলকাতা, যেটা আমার হাজব্যান্ড রোজ যায়, 15 দিন হয়ে গেছে, কোনো রকম সোয়েটার এখন পরতে হচ্ছে না, শুধু ফুল শার্ট পরেই যাচ্ছে, কারণ প্রচুর গরম। আমি জানুয়ারির 14 তারিখে মেডিকেলে লাস্ট আমার চেক আপ ছিল, আমার আর চেক আপ নেই, চেক আপে গিয়েছিলাম, তো তখন আমি না সোয়েটার পরে গেছিলাম, গিয়ে মানে আমার যেই আমি শিয়ালদা না, আমি বিধাননগর থেকে গেছিলাম, বিধাননগর যেই গেছি আমি পুরো খুলে ফেলেছি, আর পরারই প্রয়োজন হয়নি, আমি বাড়ি এসেও পড়িনি, মানে ওইভাবেই বাড়ি এসেছে। সেদিন খুব গরম লাগছিল। তো কলকাতায় গরম পড়ে গেছে, আর ডেলি প্যাসেঞ্জারে যারা করে, মানে ট্রেনে তো প্রচুর, বুঝতেই পারো 12 মাসই গরম থাকে, কিন্তু আমাদের এইসব দিকে এখনও সেই লেভেলের গরম পড়েনি যে 24 ঘন্টা এখনই আমার ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে বা এসি চালাতে হবে। আমার মনে হয় কলকাতায় যারা থাকে তারা বোধহয় এখনও এসি চালানো স্টার্ট করেনি, অফিসগুলো মল ফলগুলো বাদ দিয়ে আমার মনে হয় এখনও তারা এসি চালানো স্টার্ট করেনি। মেবি চালাতেও পারে, কারণ ওদিকে পলিউশন অনেক বেশি আর গরমটাও অনেক বেশি থাকে। আমাদের এইসব দিকের থেকে তো 2-3 ডিগ্রি বেশি থাকেই, ঠিক তেমনি ঠান্ডাটাও ওদের থেকে আমাদের এদিকে 2-3 ডিগ্রি একটু কমই থাকে, কারণ আমরা একদম প্রপারে নই, একটু অনেকটাই ভেতরে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ডিস্টেন্স মানে অনেকটাই ভেতর হয়ে যায়। তো সেইখানে রানাঘাট, আমি একটু দেবশ্রীদিকে জিজ্ঞেস করতে চাই ঠিক কতটা গরম। মানে মন্দিরা রাজস্থানে থাকে, আমরা সিমলায় এখনও পর্যন্ত আছি, খুব ভালো ওয়েদার, মানে ওই বসন্তকালেও ফুল স্পিডে ফ্যান চালিয়ে এসি চালিয়ে ঘুমাতে হচ্ছে। যাই হোক, এখানেও আবার জানি অনেকেই এসে কমেন্ট করবে যে ওর লাইফ, ওর ইচ্ছে, ও করতেই পারে, তা করতেই পারে ন্যাচারালি, কিন্তু এই কাজগুলো যদি আমরা করতাম, ধরো আমরাই করছি, মানে আমি আমার কথা বলছি, তখনই কিন্তু তোমরা পিঞ্চ করতে আসতে। তো এটাই তো বলে কন্ট্রোভার্সি, তাই না? যাই হোক, ওভারঅল এটুকুই ছিল আমার মন্দিরাকে নিয়ে বলা কথা। এবার একটু মারুকে নিয়ে কিছু বলতে চাই। মারুর ভিডিওটা দেখলাম, মারুকে নিয়ে আমি ভিডিও ও যেদিন থেকে বুঝতে পেরেছি কনসেপ্ট করেছে, বিশেষ করে ও নিজের মুখে বলেছে, তার অনেক আগে থেকেই মারুকে নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, কারণ একটা মেয়ের এই স্টেজে সে কন্টেন্ট হতে পারে না, এই সময়টা প্রত্যেকটা মোমেন্ট সে ফিল করবে, এটা আমরা মা হয়েছি, আমরা বুঝি, আমরা জানি। তো খুব ভালো লাগলো। ও বললো যে ও ওর বেবিকে দেখেছে, ওর ইউএসজি হয়েছে, আমার মনে হলো অ্যানোমালি স্ক্যান হয়েছে। ওর এই ভিডিওটা দেখে আমার ঠিক 2014 সালের কথা মনে পড়লো। আমার মেয়ে 2014-তে হয়, 7 মাসে হয় আমার মেয়ে প্রিম্যাচিউর আন্ডারওয়েট, 7 মাসে। আমার ঠিক স্বাদের আগের দিন সন্ধ্যার সময় ওয়াটার ব্রেক হয়, 7টা আর আমার হয়নি, লোকজন বাড়িতে রিলেটিভসরা ভর্তি। তো যাই হোক, বাদ দাও সব কথা। তো আমিও গিয়েছিলাম, 5 মাস হয়ে যাওয়ার পরে অ্যানোমালি স্ক্যান হয়, আর আমার সমস্ত টেস্ট, যেহেতু আমার কমপ্লিকেশন, আর আমি ডক্টর দেখাতামই নর্থ সিটিতে সুভাষ বিশ্বাসকে, তো আমার প্যাথোলজিগুলো হতো সব ওমেগা ক্লিনিক কালীঘাট থেকে, আর ডায়াগনিস্টগুলো হতো রয় অ্যান্ড ত্রিবেণী থেকে। তো আমিও গিয়েছি অ্যানোমালি স্ক্যান করতে। আমার মনে আছে আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার মা, আমার বাবা, সবাই মিলে আমরা গিয়েছিলাম কালীঘাটে অ্যানোমালি স্ক্যান করার জন্য। তো 5 মাস পার হয়ে যাওয়ার পর 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। প্রথম দিন যখন গেলাম, তো ডক্টর করছেন, বলছেন যে বুঝতে পারছি না এখনও বেবির সেইভাবে মুভমেন্ট, 2 সপ্তাহ পরে আবার আসো। খুব টেনশান হচ্ছিলো, আবার 2 সপ্তাহ পরে গেছি, এবং তখন আমিও মানে দেখো ওই টাইমে বাচ্চাটাকে তো আর বাচ্চা
ওইভাবে বোঝা যায় না, বাট অনেক কিছু বোঝা যায়। মানে তখন আমার মেয়ে 6 মাসে পড়ে গেছিলো, ম্যাক্সিমাম অনেক কিছু হয়ে গেছে, তো বুঝতে পারছিলাম। এবং আমার কাছে এখনও আছে, সিডি ক্যাসেট দিয়েছিল, আর তখন তো ডিভিডি চলতো, এখন তো ডিভিডি চলে না, এখন সবই পেন ড্রাইভ, ক্যাসেটটা চালানোও হয় না। জানি না ক্যাসেটটা কতটা ভালো আছে, ইচ্ছে আছে ওটাকে একটু পেন ড্রাইভে নেব। আমার বিয়ের ক্যাসেটটাও এইভাবে নষ্ট হয়ে গেল। তো মেয়ের 18 বছর জন্মদিনে আমার ইচ্ছা আছে ওকে একবার দেখাবো, দেখ তুই কেমন ছিলি। আমাদেরকে পুরো রেকর্ডিংটা করে দিয়েছে, ক্যাসেটটা আমি যত্ন করে রেখে দিয়েছি, সিডি ক্যাসেট, এবং বাড়িতে এসে বহুবার চালিয়ে দেখেছিলাম। সেই ফিলিংসটা একটা মা যেভাবে ফিল করতে পারবে, বাবাও পারে, আদার্স সবাই পারে, বাট একটা মা তার ভেতরে রয়েছে সেই ফিলিংসটা পৃথিবীর শ্রেষ্ঠ ফিলিংস। আমি আমার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি, ম্যাক্সিমাম, প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, কিন্তু এই অ্যাচিভমেন্ট, বিশ্বাস করো, মানে ওর এই ভিডিওটা, মারুর ভিডিওটা দেখে আমার আজকে মানে চোখে জল চলে এসেছে। সেই 2014 সালের কথা মনে পড়ে গেল। সত্যি ও বলছে আমার খুব ভালো লাগছে, কবে আসবে, আমি সেই দিনটা আর মানে ওয়েট করতে পারছি না। অনেক আশীর্বাদ করি মারু তোকে। মারুর সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসুক, মন থেকে আমার আশীর্বাদ রইল। তোর আর তোর সন্তানের জন্য অনেক অনেক আশীর্বাদ করি, তোদের দুজনের, তোর স্বামী দীর্ঘ আয়ু হোক। সন্তান মায়ের কিছু বলতে পারছি না, রাখছি।